আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আবারও চলে আসলাম তোমাদের মাঝে না বলা কথা গল্পের 11 নম্বর পার্ট নিয়ে। আর তোমাদের ঈদ কেমন কাটলো সবাই একটু কমেন্টে জানাইও। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। বিকেলের দিকে ফোনের রিংটোনের শব্দে আমার ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি অচেনা নম্বর, তাই বিরক্ত নিয়ে ধরে বললাম, আসসালামু আলাইকুম। কে? মেয়ে কণ্ঠে বলল, ওয়ালাইকুম আসসালাম, আমি তোমার বউ। আমি বললাম, বউ মানে কি আবল তবল বলছেন? মেয়েটি বলল, আমি ঠিক বলছি। আমি বললাম, সরি, আমি বিয়ে করিনি, এটা রং নাম্বার। মেয়েটি বলল, এটা রং নাম্বার না, ঠিক নাম্বার, আমি তানহা। আমি বললাম, এই মেয়ে তুই আবার কল দিচ্ছিস কেন আমায়? তানহা বলল, ভালোবাসি বলে। আমি বললাম, তোর ভালোবাসা তোর কাছে রাখ, আমি ভালোবাসি না তোকে। তানহা বলল, তুমি মিথ্যা বলছো, তুমি আমাকে ভালোবাসো। আমি বললাম, না, আমি তোর মতো মেয়েকে ভালোবাসি না। যেই মেয়ে তার ভালোবাসার মানুষকে বিশ্বাস করে না, রাস্তায় যেখানে সেখানে অপমান করতে পারে, সেই মেয়েকে আর যাই হোক আমি কেন, কেউ ভালোবাসবে না। তানহা কান্না করে বলল, প্লিজ অনিক, আমাকে একবার ক্ষমা করো। তুমি না বলেছো তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না, তাহলে কেন এখন ছেড়ে চলে যাচ্ছ আমাকে? আমি বললাম, বলেছিলাম কখনো ছেড়ে যাব না, তবে ছেড়ে যেতে তুমি আমাকে বাধ্য করেছো। আর কখনো আমাকে কল বা বিরক্ত করবে না। এই বলে ফোনটা কেটে দিলাম আর নাম্বারটা ব্লক করে দিলাম। দুনিয়ায় কি একটা নিয়তি, যাকে পাওয়ার জন্য তার পিছনে ঘুরতাম শুধু তার ভুলটা ভাঙানোর জন্য, যাতে তার কাছে যেতে পারি, তাকে মন দিয়ে ভালোবাসতে পারি। কিন্তু সে নিজের দূরে সরিয়ে দিল আমাকে। আমি তো তাকে সরাইনি। সে বলেছিল আর কখনো সে আমাকে ভালোবাসবে না, আর এখন আমার আগে পিছনে ঘুরছে। এগুলো ভাবতে ভাবতে আমি শোয়া থেকে উঠে ফ্রেশ হতে গেলাম। এইদিকে তানহা আমার কথা শুনে কান্না করে বলতেছে, অনেক কেন আমাকে মেনে নিচ্ছ না? আমি তো বলছি আমার ভুল হয়েছে, তুমি আমাকে যত কষ্ট দাও না কেন আমি তোমার হয়ে ছাড়বো, এই বলে দিলাম। এইভাবে আরো অনেক কথা ভাবতে লাগলো। এইদিকে আমি ফ্রেশ হয়ে নিচে গিয়ে খালামণিকে বললাম, খালা আমি একটু অফিসে যাচ্ছি, আসতে দেরি হতে পারে। এই বলে অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ পরে অফিসে পৌঁছে গেলাম। অফিসের কাজ শেষ করতে করতে রাত 9টা বেজে গেল। তাই আর দেরি না করে বাসায় আসার জন্য বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ পর বাসায় পৌঁছে গেলাম। বাসায় গিয়ে রুমে এসে ফ্রেশ হয়ে খাটে বসে মোবাইল টিপতে লাগলাম। তখন রাফি কল দিল। রাফি বলল, কি রে হারামি, কি করছিস? আমি বললাম, এই তো বসে আছি, তুই? রাফি বলল, আমিও বসে আছি, খাওয়া দাওয়া করছোস? আমি বললাম, না রে ভাই, তোদের মতো কি আমার বউ আছে যে তুলে খাওয়াবে? রাফি বলল, বউয়ের হাতে খাওয়া যে কি মজা, বিয়ে করলে কইতে পারবা। যে প্যারা দেয় হাঁটতে বসতে খাইতে, পুরো একটা ডাইনি। বাবারে, এমন জানলে আর? কানিস বলল, ওই তোকে আমি প্যারা দিই তাই না? রাফি বলল, ভাই কল রাখ, বাঁচি থাকলে কলেজে দেখা হবে, বাই। এই বলে কল কেটে দিল। আমি বললাম, শালা এখন বইয়ের পিটনি খাবে মনে হয়। ওইদিকে রাফি বলল, আরে তুমি এখানে? কানিস বলল, আমি। আর তুই কি যেন বলছস, আমি নাকি প্যারা দিই খাইতে বসতে তাই না? আমি ডাইনি তাই না? তাহলে বিয়ে কেন করলি? রাফি বলল, আরে না বাবু, কই তুমি প্যারা দাও, কই তুমি ডাইনি? তুমি আমার এত কিউট, এত ভালো বউ, তুমি কি করে প্যারা দাও? তুমি তো শুধু আমাকে ভালোবাসো, তাছাড়া আর কিছুই না। কানিস বলল, ও আচ্ছা তাই? রাফি বলল, কানিস বলল, তাহলে ওইগুলো কাকে বলছিলে চান্দু? রাফি বলল, আরে এগুলো এমনি বলছিলাম, তোমাকে বলিনি। কানিস বলল, তাহলে কি আমার কান বয়রা? রাফি বলল, এই না না, তোমার কান বয়রা কেন হতে যাবে? কানিস বলল, তুই তাহলে আমার নামে এতগুলো কথা কেন বললি? তখন কানিস রাফির দিকে এগিয়ে যাচ্ছে। রাফি বলল, ইয়া মানে দেখো কানিস, তুমি এইভাবে এগিয়ে আসতেছো কেন? কানিস বলল, আমার লেদা বাবু থুক্কু আমার সোনা বাবুটাকে আদর করতে। রাফি বলল, এই আমার আদর লাগবে না, তোমার হাব ভাব ঠিক লাগছে না আমার, দূরে থাকো আমার থেকে। তখন কানিজ রাফির সামনে গিয়ে রাফির মাথার চুল ধরে টানতে লাগলো। আমি প্যারা দিই তাই না? আমি ডাইনি, আমি তোকে একদম সহ্য করতে পারি না তাই না? রাফি বলল, ছাড়ো প্লিজ, লাগছে তো, চুল ছাড়ো। কানিজ বলল, আমি কি আরাম করার জন্য ধরছি নাকি? তখন রাফি একটু পরে জোর করে ছাড়ালো কানিজ থেকে। রাফি বলল, এত জোরে কেউ চুল ধরে টানে? তখন কানিজ বলল, ওই ছাড়ালি কেন আমার হাত? আর আমি এইভাবেই টানি। আর শোন, তুই আজ নিচে ঘুমাবি, আমার পাশে আসার চেষ্টা করবি না, বলে দিলাম। আমার নামে বদনামি তাই না? বদনামি ছোটাচ্ছি তোকে। রাফি বলল, এই বাবু আমার সোনা, এই তুমি চুল ছিঁড়ছো তা ঠিক আছে, কিন্তু এই শাস্তি দিও না আমায় প্লিজ, আমার ভুল হয়েছে, আর কখনো বলবো না। কানিজ বলল, তোমার এই মধুর কথাই আমি পড়ছি না। রাফি বলল, প্লিজ আমার লক্ষ্মী বউ এমনটা করে না। কানিজ বলল, তোর আজ কোনো কথাই শুনবো না। এইটা বলে কানিজ নিচে চলে গেল। এইদিকে রাফির সাথে কথা বলার পর খালা আমাকে নিচে খেতে ডাকে, তাই দেরি না করে খেতে গিয়ে খাওয়ার টেবিলে বসে পড়লাম। খালা খাবার বেড়ে দিল আর আমি খেতে লাগলাম। তখন খালা বলল, বাবা অনেক, এত কিছু হওয়ার পরেও তুমি আমাদের এত বড় উপকার করলা, আমরা এর ঋণ কখনো শোধ করতে পারবো না। আমি বললাম, আরে খালা তোমরা এগুলো কি বলছো? আমি কি তোমাদের ছেলে না নাকি? তোমরা আমাকে ছেলে ভাবো না? খালু বলল, আরে তোকে নিজের ছেলেই ভাবি আমরা। আমি বললাম, তাহলে নিজের ছেলে নিজের বোন বা পরিবারের জন্য কিছু করলে কি তার ঋণ হয়? খালা বলল, না।
আমি বললাম, না বুঝতে পারছি তোমরা আমাকে ছেলে ভাবো না, আমাকে পর ভাবো, তাই এরকম কথা বলছো। খালা বলল, আরে না, তোকে আমরা নিজের ছেলেই ভাবি, আর এত কিছু হওয়ার পরেও তুই আমাদের উপকার। আমি আর কিছু বলতে না দিয়ে চুপ। এত কিছু এটা শুনতে শুনতে বিরক্ত আমি। কি বলতেছো? আমি সব ভুলে গেছি, তাহলে তোমরা কেন মনে রাখলা? আর যেন তোমাদের মুখে ওই কথা না শুনি, বুঝতে পারলা? খালা বললাম, তাদের সাথে আরো কিছু কথা বলে আমি খাওয়া শেষ করে নিজের রুমে চলে আসলাম। তখন দেখি আবার রাফি ফোন দিয়েছে। ফোন রিসিভ করে বললাম, কিরে বউ কেমন আদর দিল? রাফি বলল, শালা আদর বাল দিছে ওই পেত্নিটা, উল্টো মাথার চুল সব ছুঁয়ে ফেলেছে, সামান্যর জন্য টাকলা হয় নাই, আর বলছে রাতে যেন নিচে ঘুমাই। আমি একটু হাসলাম। রাফি বলল, হাসলি? আরো জোরে হাস। যখন আমার বউ নামক পেত্নির মতো একটা নিজের ঘাড়ে উঠবে তাহলে বুঝবি কত ধানে কত চাউল। আমি বললাম, ওই শালা, ভাবিকে কেউ পেত্নি বলে? আমার কত সুন্দর একটা ভাবি। রাফি বলল, তো পেত্নিকে পেত্নি বলবো না তো কি বলবো? শালা, এত সুন্দর করে বললাম এই শাস্তি না দেওয়ার জন্য, কিন্তু আমার একটা কথা শুনলো না ভাই। পেত্নি হলো আমার কথায় পড়ে যেত। ওমা, তাই বুঝি? রাফি বলল, এই অনেক, তোর গলা মেয়ের মতো কিভাবে হলো? এতক্ষণ তো ঠিক ছিল। আমি বললাম, শালা আজ তো শেষ দিন, কাল বিরিয়ানি খেতে যাব, কেমন? রাফি বলল, এই তোকে বলছি এক কথা, তুই বলতেছিস আর এক কথা, কিছু বুঝতে পারলাম না। আমি বললাম, তোর বোঝার দরকার নেই, বেঁচে থাকলে বলিস আর না থাকলেও বলিস, এখন রাখি, এই বলে কেটে দিলাম। আজ শনি আছে রাফির উপর। নিজে নিজে হাসতে হাসতে কথাটা বলে চলে গেলাম। এইদিকে রাফি বলল, কি হলো, এটা কি বলে গেল? কিছুই বুঝতে পারলাম না, কিন্তু যাই বলুক মেয়েটার কণ্ঠ অনেক সুন্দর। ইস, কণ্ঠ যদি আমার বইয়ের হতো, কিন্তু ওইটা তো একটা পেতনি। ও তাই নাকি? রাফি বললাম, এটা তো সেই মেয়ের কণ্ঠ, কিন্তু এখন তো আমি ফোনে কথা বলছি না। তাহলে? কানিজ বলল, একবার পিছনে তাকা শালা, আমি পেতনি তাই না? মেয়েটার কণ্ঠ অনেক সুন্দর তাই না? রাফি বলল, এই আমার ভুল হয়ে গেছে, কখনো বলবো না, আজকের মতো ছেড়ে দাও। কানিজ বলল, তোর ভুলের কথাই আগুন, ভাবছিলাম তোকে ক্ষমা করে দিব, কিন্তু তোর মনে যে এটা আছে আমি জানতাম না। এটা বলে রাফিকে মারতে শুরু করে দিল। রাফি চিৎকার দিতেছে আর বলতেছে, অনেক, তোরে আমি ছাড়বো না শালা, তোর জন্য আমি এত মান কাশছি পাই। সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পড়লাম, কারণ কাল পড়তে পারি নাই। পড়া শেষ করে রেডি হয়ে কলেজে গেলাম। দেখলাম আম গাছতলায় জুয়েল, আবির, লিমা এরা সবাই বসে আড্ডা দিচ্ছে, তাই আর দেরি না করে তাদের কাছে গেলাম। তখন জুয়েল বলল, কিরে লাং পেয়ে আমাদের ভুলে গেলে নাকি, কোনো খবরই নাই? আমি বললাম, খবর ছিল না, তা অনেক কাজ ছিল, কিন্তু লাং আসবে কোথা থেকে আমার? আবির বলল, কেন তানহা আর কি? আমি বললাম, শালা ওর কথা আর বলিস না, সারাদিন জ্বালিয়ে মারে, একটু শান্তি নাই। পিছন থেকে, শালা হারামি, কাল আমার শান্তি আকাশে উড়িয়ে শান্তি খোঁজো তাই না? তার কথা শুনে আমরা সবাই পিছনে তাকিয়ে দেখলাম রাফি। আবির বলল, কিরে চমলক্ষ, তোর এই হালকে করলো, মুখের পুরা ক্যাচিং পাল্টালো কেডা? এমন লাগতেছে যে তুই রাতে কারো রান্না চুরি করে খেতে গিয়েছিলি, ধরা খেয়ে তারপর কেলানি ফ্রিতে পাইছোস। রাফি বলল, হাস আরো হাস, কি করব বল, সবখানে আমি শুধু বেজ্জতি হই। আমি বললাম, আচ্ছা রাফি, এই হচ্ছে জুয়েল, আমার ছোটবেলার বন্ধু, আর এই হচ্ছে তার ললনা। আর আবিরের কথা বললাম না, কারণ তুই তো আবিরকে চিনিসই। রাফি বলল, আজ থেকে আমরা সবাই বন্ধু। জুয়েল বলল, আমি বললাম, আচ্ছা তোর রাতের কাহিনীটা বল, কিরকম আদর পেলি, আমরাও শুনি। আবির বলল, কি কাহিনী রে ভাই? আমি বললাম, ওই যে তার মুখের নকশা বদলানোর কাহিনী। আবির বলল, ও তা রাফি, তাড়াতাড়ি বল দেখি। রাফি বলল, তাহলে শোন, এই বলে সব বলল। তার বলার পর আমরা সবাই হাসতে লাগলাম। তখন রাফি বলল, শালা মজা নাও, আমার টাইম আসবে, আমিও নিব মজা, বিশেষ করে তোর অনেক। আমি বললাম, শালা বেশি কথা বলবি, কানিজকে ফোন লাগিয়ে বলমু এইখানে তোর আদরের জামাই মেয়ের পিছনে ঘুরঘুর করতেছে। রাফি বলল, এই নানা ভাই, আবার এই কথা বলিস না, তাহলে আমাকে তোরা আর খুঁজে পাবি না। তখন তানা পেছন থেকে এসে বলল, আরে দোলা ভাই, তুমি এখানে কেন? কানিজের সাথে সময় কাটাবা তা না করে এখানে কি? আর তোমার এই হাল করছে কে? আবির বলল, আরে তানা ভাবি, টুকু আপু কানিজ ভাবি করেছে। আমি তানাকে দেখে সেইখান থেকে চলে আসলাম আরেক জায়গায়। তানা এইদিক ওইদিকে তাকিয়ে, ও সমস্যা নাই দুলা ভাই, প্রথম প্রথম একটু একটু এরকম হবে, পরে ঠিক হয়ে যাবে। লিমা বলল, আরে কি খুঁজছেন, তোমারটা তোমারে দেখে চলে গিয়েছে ওইদিকে। তানা লজ্জা পেয়ে বলল, আরে না, আচ্ছা তোমরা থাকো, আমি আসি আমার কলিজার কাছ থেকে। এই বলে তানা চলে গেল। রাফি বলল, কিরে আবির, এটা কি হলো? তানা অনেকে সহ্য করতে পারে না তাহলে? আবির বলল, তাহলে শুন, তারপর সব বলে দিল। রাফি বলল, কাম ছাড়ছে, আলা কত বড় অভিমানী তা আমি জানি, মনে হয় না মেনে নিবে। জুয়েল বলল, সব হবে আমরা যদি তানার পাশে থাকি। রাফি বলল, তোরা থাক, আমি নাই। এই বলে রাফি ক্লাসে চলে গেল। এইদিকে সেইখান থেকে আসার পর একটা গাছের নিচে বসলাম, মাত্র একটা মেয়ে এসে বলল, হাই, আমি কি আপনার পাশে বসতে পারি? আমি মেয়েটার দিকে একটাবার তাকিয়ে বললাম, কেন না, বসেন। মেয়েটা আমার পাশে বসে পড়লো আর বলল, আমি সুমনা, আপনি? আমি বললাম, ডাউনলোড হওয়ার পর থেকে জানতে পারি আমার নাম অনিক। সুমনা একটু হেসে বলল, আপনি ভালো মজা করতে পারেন। আমি বললাম, ধন্যবাদ। সুমনা বলল, আচ্ছা আপনি আপনি করে কেন বলছি, আমরা তো সেম ইয়ারের, তাই তুমি করে বলি।
আমি বললাম তার সাথে হেসে হেসে কথা বলছি, তখন চোখ গেল সামনের দিকে, দেখি তানহা রাগি লুকে আমার দিকে তাকিয়ে আছে। তখন সুমনা বলল, আচ্ছা আমরা কি বন্ধু হতে পারি? এইদিকে আমার কোনো খেয়াল নেই, তানহার রাগি লুক দেখে ভয়ে আছে। কারণ তানহা যখন শুনলো বন্ধু হওয়ার কথা, তখন দৌড়ে আমার সামনে এসে বলল, এই মেয়ে তুমি কি আর ছেলে পাও নাই, আমার টারে নিয়ে টানাটানি করতেছো? সুমনা বলল, আরে আপু কি বলছেন এইসব? আমি বললাম, আরে আপনি কি বলছেন? তানা বলল, এই চুপ থাক, আমি তো এখন পুরাতন হয়ে গেছি তাই না? আর এই মেয়ে আর যাতে অনেকের আশেপাশে না দেখি, বুঝলে? সুমনা বলল, কেন আসবো না? আপনি কে হন ওর? আপনার কথায় আমি ওর কাছে যাব না? আমি 1000 বার যাব, আপনি কি করবেন? তাদের ঝগড়া শুনে আমার বন্ধুরা সবাই চলে আসলো। তানা বলল, কি করব মানে? দেখতে চাস তাই না? সুমনা বলল, তানা বলল, এই নে দেখ। এই বলে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে, দেখলি? এরপরে যদি আর তোকে দেখি ওর আশেপাশে, তারপর এটা বলতে না দিয়ে আমি তানার গালে 2টা থাপ্পড় দিয়ে বললাম, অনেক হয়েছে তোর অভিনয়, তোর এইসব ভালো লাগে না। এই তুই ওকে মারলি কেন? ও আমার কাছে আসলো না আসলো তাদের তোর কি? তানা কান্না করে বলল, তুমি ওই মেয়ের জন্য আমাকে মারলে? আমি বললাম, মারলাম, বেশ করেছি, তা না হলে তোর এই অভিনয় থামানো যেত না। তানা বলল, আমি অভিনয় করছি না, আমি তোমাকে ভালোবাসি, আর আমার ভালোবাসাকে কারো হতে দিব না। আমি একটু হেসে বললাম, কি ভালোবাসা? কোথায় ছিল ওইসব ভালোবাসা? যখন তোর সামনে দিয়ে যাইতাম তখন যাচ্ছে তাই বলে অপমান করতি। কোথায় ছিল যখন তোর আগে পিছনে ঘুরছিলাম শুধু ভুল ভাঙানোর জন্য? তানহা বলল, দেখো আমি তখন বুঝতে পারিনি, আমি তো এখন ক্ষমা চাচ্ছি, তুমি ক্ষমা করে দাও একবার। আমি তানহাকে হালকা করে ধাক্কা দিয়ে বললাম, আরে যা এখান থেকে, বগর বগর করিস না আমার কানের সামনে এসে, তোকে ক্ষমা করতে আমি পারবো না, বিরক্ত কর। কোথা থেকে আসে এই উটকো পাবলিকগুলো? তানা আমার ধাক্কাকে কিছুটা দূরে চলে গেল। আমি এবার সুমনাকে বললাম, সরি সুমনা, আমি বুঝতে পারিনি আমার জন্য এসব হয়ে যাবে, আমাকে ক্ষমা করে দাও। সুমনা বলল, আরে বুঝতে পেরেছি, সমস্যা নাই। এই বলে সুমনা চলে গেল। তানা কান্না করে বলল, ওই মেয়েটাকে মারছি আমি, সরি বললে আমি বলতাম, তুমি কেন বললে? কি হয় মেয়েটা তোমার? আমি বললাম, শুনতে চাস? তাহলে শোন, সে আমার জিএফ হয়েছে শোনা, এখন দূর হ আমার সামনে থেকে। টানা আমার পায়ে পড়ে বলল, প্লিজ তুমি এমনটা করতে পারো না, একবার বলো ওই মেয়েটা তোমার কিছু হয় না, বলো অনেক। আমি তানার কাছ থেকে পা ছাড়িয়ে বললাম, আমি বারবার বলবো মেয়েটা আমার জিএফ, যা তো এখান থেকে। আচ্ছা তো যাওয়া লাগবে না, আমি যাই। এই বলে সেখান থেকে চলে আসলাম ক্লাসে। তানা আমার মুখ থেকে এমন কথা শুনে সেইখানে না দাঁড়িয়ে বাসায় চলে আসলো। বাসায় এসে দৌড়ে রুমে চলে গেল কান্না করতে করতে। এইভাবে তানাকে রুমে যেতে দেখে তানার মা বলল, কি হলো আমার মেয়েটার, এইভাবে কেন গেল রুমে? এইদিকে তানা আমার কথাগুলো শুনে রাগে কষ্টে রুমের জিনিসপত্র ভাঙতে লাগলো। তানার মা তখন উপরে তার মেয়ের রুম থেকে কিছু ভাঙার আওয়াজ শুনে তাড়াতাড়ি করে তার মেয়ের রুমের দিকে যেতে লাগলো। তানার মা তার মেয়ের রুমের ভিতরে ঢুকে দেখতে পেল সব জিনিসপত্র ভাঙা, এইদিকে ওইদিকে পড়ে আছে, আর দেখলো তানার রুমের এক কোনায় বসে কান্না করছে। তখন তানার মা তার মেয়ের কাছে গিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে বলল, মা তোর কি হয়েছে, রুমের এই অবস্থা কেন করলি? তানা তার মায়ের কথা শুনে এইবার তার মাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তানার মা বলল, কি রে তানহা, তোর কি হয়েছে আমাকে বল, কেন তো কান্না করতেছিস? এইভাবে দৌড়ে রুমে এসে এইগুলো কেন করলি? তানা কান্না করেই যাচ্ছে। তানার মা বলল, কেউ কি খারাপ কিছু বলেছে? এই কে বলেছে, তার নাম বল আমাকে, আমি সব ঠিক করে দিব। তানা বলল, মা, ও মা, আমাকে এনে দাও না প্লিজ, আমি যে তাকে ছাড়া বাঁচবো না। ও মা, মা গো, তুমি আমাকে এনে দাও। তানার মা বলল, তুই কাকে ছাড়া বাঁচবি না আমাকে বল। তানা কান্না করতে করতে বলল, ও মা, আমি অনেককে ছাড়া বাঁচবো না, তুমি তাকে এনে দাও না প্লিজ। মা, তোমার মেয়ে তোমার কাছ থেকে কিছু চায় না, আস্তে আস্তে দাও না মা। তানহার মা বলল, দেখ তুই ভালোবাসলে তো হবে না, ও তোকে ভালোবাসতে হবে তাই না, জোর করে কখনো ভালোবাসা হয় না। তানা বলল, আমি জানি মা, ও আমাকে ভালোবাসে, কিছু ভুল বোঝাবুঝির কারণে আজ সব শেষ। মা, ও মা, আমি কিছু জানি না, তুমি তাকে আমার কাছে এনে দাও। তানার মা বলল, আচ্ছা মা, আমি এনে দিব, তবে কি হয়েছে একটু বল আমাকে। তানা কান্না করতে করতে সব বলে দিল। তানার মা বলল, বুঝতে পারছি এখানে তোর বেশি দোষ, তুই খোঁজখবর না নিয়ে ছেলেটাকে কষ্ট দিলি তো, এখন কেন তুই কষ্ট করতে পারছিস না? তানা বলল, মা আমি কি করব বলো না। তখন না দেখে আমার মাথা গরম হয়ে গিয়েছিল, আর এমনভাবে দেখিয়েছিল বিশ্বাস না করে যাব কই। তানার মা বলল, এই জন্যই বলি মাথা ঠান্ডা করে চিন্তা করে সিদ্ধান্ত নিবি। আচ্ছা বাদ দে, তার বাসার ঠিকানা দে। তানা বলল, তা লাগবে না, আব্বুকে বলবা রহমান আঙ্কেলের ভাইপো। তানার মা বলল, ও আচ্ছা, তোর রহমান আঙ্কেলের ভাইপো, তাহলে আর কথাই হলো না, আমি তোর আব্বুকে বলে আজ বিকালে যাব তাদের বাসায়, এখন কান্না করিস না। তানা বলল, আমার লক্ষ্মী মা, আমার সোনা মা, আমার কিউট মা, এত এত ভালোবাসি তোমাকে। তানার মা বলল, হয়েছে হয়েছে, আর পাম দিতে হবে না, এখন নিচে চল, কিছু খাবি, সকালে তাড়াহুড়ো করে কিছু খেয়ে যাসনি। তানা বলল, কি করব, তোমার মেয়ের জামাইকে পটাতে গিয়েছিলাম জানো না। তানার মা তানার কান টেনে বলল, বেশি পিকে গিয়েছো তাই না? তানা বলল, লাগছে মা, ছাড়ো। তানার মা বলল, আচ্ছা নিচে আই। তানা বলল, ওইদিকে আমি টানার সামনে থেকে এসে ক্লাসের পেছনের টেবিলে বসে পড়লাম, আর বিড়বিড় করে বলতে লাগলাম, কি ভেবেছে আমি কি খেলার পুতুল, যখন চাইবে কাছে রাখবে, যখন চাইবে ফেলে দিবে, শালার কপালটাই খারাপ।
তখন আবির বলল, তুই কিন্তু এটা ঠিক করলি না। আমি বললাম, কোনটা? জুয়েল বলল, এই যে তানহা মেয়েটা তোকে কতটা ভালোবেসেছে আর তুই তাকে গ্রহণ না করে আরেকটা রিলেশনে গেলি। আমি বললাম, দেখ তানহা আমাকে কখনোই ভালোবাসে নাই, আর তোরা ওই মেয়েটার পক্ষ নিয়ে এত কথা কেন বলছিস? আবির বলল, দেখ মেয়েটা তোকে সত্যি ভালোবাসে, সেটা তুই একবারও দেখলি না, আর মেয়েটা আমাদের ভাবি না, থাক কিছু না। আমি বললাম, সে যদি আমাকে ভালোবাসতো তাহলে আমাকে ছেড়ে গেল কেন, আমাকে অপমান করলো কেন এত? মিলি বলল, দেখ যা হবার হয়েছে, এখন মেয়েটার সাথে এমন করিস না, তুই রিলেশনটা ব্রেকআপ করে দে আর তানাকে মেনে নে। আমি বললাম, প্রথমত আমি কোনো রিলেশন করি না, ওটা তানাকে আমার পিছন ছাড়ানোর জন্য বলছি, আর দ্বিতীয়ত তানাকে আমি মেনে নিতে পারবো না। আবির বলল, মেয়েটার দিকে একবার তাকিয়ে দেখিস, তোর জন্য কতটা চিন্তা করে, তার কত সুন্দর চেহারা কিরকম হয়ে গিয়েছে দেখেছিস? আমি বললাম, আমি বুঝতে পারছি তোদের ওই মেয়েটা বশ করে নিয়েছে, তোরা আমাকে আর বন্ধু মনে করিস না, যদি বন্ধু মনে করতি তাহলে তার হয়ে দালালি করতি না, তোরা ওই মেয়েটাকে নিয়ে থাক, আমি গেলাম। এই বলে আমি সেইখান থেকে উঠে চলে আসলাম একটা জায়গায়, দেখলাম আবির জুয়েল অনেক কল দিতেছে, তাই আমার মাথা গরম হয়ে গেল আর বিরক্ত নিয়ে মোবাইলটা বন্ধ করে দিলাম। মনে মনে ভাবতে লাগলাম, শালার কেউ আমাকে বুঝতে পারলো না আজ পর্যন্ত, সবাই শুধু তাদেরটা ভাবে, শুধু তাদের মন আছে, তাদের ভালোবাসা আছে, তাদের অভিমান আছে, অভিযোগ আছে, সব তাদের, আমার কিছুই নেই, এইসব ভাবতেছি। ওইদিকে আবিরা সবাই আমাকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না। আসলে আমি যে জায়গায় আছি সেটা হলো একটা পাহাড়ি এলাকায়। আমাদের সীতাকুণ্ড শহরে অনেক পাহাড়ি ঝর্ণা আছে, তার মধ্যে একটা হলো আমাদের সীতাকুণ্ড এলাকায়। আমি সেখানে আসি তা আবিররা কেউ জানে না। আমি সেখানে সন্ধ্যা পর্যন্ত থেকে বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে বসে পড়ছিলাম, তখন দেখলাম রহমান চাচা, খালা, খালু সবাই হাজির আমার রুমে। তাদের দেখে আমি বললাম, কি ব্যাপার তোমরা একসাথে এইখানে? রহমান চাচা বলল, আসলে একটা কথা জিজ্ঞেস করতে আসছিলাম। আমি বললাম, কি এমন জরুরি কথা যে জিজ্ঞেস করতে আমার রুমে আসলে? রহমান চাচা বলল, আপু তুমি বলো। খালা বলল, আরে তুমি বলো। আমি বললাম, আরে যে কোনো একজন বললেই তো হলো। খালা বলল, আচ্ছা তুই আমাদের কাল বললি না আমরা তোর মা বাবা পরিবার? আমি বললাম, বলেছি, তোমরা ছাড়া কি আমার আর কেউ আছে? খালা বলল, তাহলে তোর মা যদি একটা আবদার রাখতে বলে তাহলে তুই সেটা ফেলে দিবি না, তাই না? আমি বললাম, কি যে বলো না, তোমরা এখন আমার মা বাবা চাচা, তোমরা ছাড়া আমার আর কেউ নেই, তোমরাই আমার সব। তোমরা আমার মা বাবার অভাব পূরণ করলে, আদর যত্ন স্নেহ করলে, তোমরা আমার কাছে আবদার করলা, আর আমি সেটা কেন পূরণ করব না? আচ্ছা কি আবদার আমাকে বলো। খালা বলল, আমি বলার পর কিন্তু না করতে পারবি না। আমি বললাম, না করব না, বলো তো। খালা বলল, আমরা চাই তুই একটা বিয়ে কর, যদি আমাদের তুই আপন মনে করিস তাহলে হ্যাঁ বল, আর পর মনে করলে না বলতে পারিস। আমি বললাম, তুমি এত বোঝো কেন, আমি কি না করছি? আমি রাজি, তোমরা মেয়ে দেখো। রহমান চাচা বলল, আলহামদুলিল্লাহ, তা মেয়ে দেখা লাগবে না, আমাদের ঠিক আছে। আমার মনে হয় মেয়েকে তুই দেখা লাগবে নাকি না? আমি বললাম, না দেখা লাগবে না, তোমরা আমার জন্য যেটা পছন্দ করবা সেইটাই সবচেয়ে বেস্ট। খালু বলল, আলহামদুলিল্লাহ, আমার ছেলে রাজি। আচ্ছা বাবা, নিচাই খাবার খেতে, এই চলো আমরাও যাই। রুমানা, তাড়াতাড়ি টেবিলে খাবার সাজাও দেখি। আরেকটা কথা। আমি বললাম, কি? খালা বলল, শুক্রবারে তোর বিয়ে। আমি বললাম, কি এত তাড়াতাড়ি কেন? খালু বলল, তারা যাচ্ছে বিয়েটা তাড়াতাড়ি হতে। আমি বললাম, তাই বলে এত তাড়াতাড়ি? বিয়ের ঝামেলা বুঝতে পারছো? খালা বলল, তাছাড়া আমরাও কথা দিয়ে ফেলেছি বিয়ে শুক্রবার, আর এখন অনুষ্ঠান করবে না, পরে একটা ভালো দিন দেখে করবে। আমি বললাম, কি আর করার, তোমরা যখন কথা দিয়ে ফেলেছো আর তো কিছু করা যাবে না। আচ্ছা তোমাদের ইচ্ছা। এটা শুনে সবাই খুশি হয়ে নিচে চলে গেল। এইদিকে আমি মনে মনে ভাবতেছি, আগে যাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম, যাকে এই মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম, তার সাথে একটু কথা বলার জন্য অপেক্ষা করতাম, আজ নাকি তাকে রেখে অন্য কাউকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখতে হবে। কেন তানহা? সেই দিন যদি একটাবার আমার কথা শুনতে, তাহলে আজ আমার পিছনে পড়ে থাকতে হতো না, আমার বুকে থাকতে। আমার মতে যেই ভালোবাসার মধ্যে বিশ্বাস থাকে না, সেইখানে আর যাই হোক ভালোবাসা থাকে না। এইগুলো ভাবতেছি, তখন খালা আবার ডাক দিল, বাবা অনেক খেতে আসো। আমি বললাম, আচ্ছা খালামণি। এই বলে চোখের জল মুছে বেসিং থেকে মুখ দিয়ে নিচে চলে গেলাম খাবার খেতে। খাবার খেয়ে রুমে এসে মোবাইল বন্ধ থেকে খুললাম, তখন দেখি আবির জুয়েল 200+ কল। তখন আবার দেখি জুয়েল কল দিল, কল কেটে দিয়ে মোবাইল সাইলেন্ট করে বালিশের পাশে রাখতেই যাব, তখন দেখি রাফির কল, তাই ধরলাম। আমি বললাম, হ্যালো। রাফি বলল, রাত তোর হ্যালো, সেই বিকাল থেকে কল দিচ্ছি, মোবাইল বন্ধ কেন? আর আবিরের সাথে রাগ করলি কেন? আমি বললাম, ওই মেয়েটার জন্য তারা আমার বন্ধুও ওই মেয়ের পক্ষ নিয়ে কথা বলে, তাই সেখান থেকে রাগ করে চলে আসছি। রাফি বলল, আমাকেও বলছিল তানার পাশে থাকার কথা, কিন্তু থাকিনি। আমি বললাম, আচ্ছা তুই তো জানিস বন্ধু, ওই মেয়েটা আমার সাথে কেমন আচরণ করছে, তারপরেও কিভাবে আমি তাকে আপন করব বল? তার মধ্যে তারা আসছে আমাকে তার হয়ে বুঝাতে, আমি কখনো তাকে আপন করতে পারবো না। রাফি বলল, আচ্ছা বাদ দে ওইসব, তা একটা কারণে মোবাইল বন্ধ রাখবি? আমি বললাম, আরে মোবাইল ভালো লাগছিল না তাই বন্ধ রাখছি। রাফি বলল, এটা কেমন কথা, ভালো লাগছিল না বলে মোবাইল বন্ধ রাখবি নাকি? কত চিন্তা হচ্ছে তোর জন্য, আর এমন করবি না।
আমি বললাম আচ্ছা বল, ভাবির কি রাগ কমছে? রাফি বলল, না রে ভাই, 2 সপ্তাহ ওর কাছে যেতে পারবো না, আমার সাথে কথাও বলে না, ভাই কিছু একটা কর। আমি বললাম, আচ্ছা কাল কলেজে গেলে ভেবে দেখবো। আচ্ছা শোন। রাফি বলল, বল। আমি বললাম, আমার খালাখালু বিয়ে ঠিক করেছে, শুক্রবারে বিয়ে, কাল শপিং করতে যাব সবাই, তুই যাবি আমার সাথে। তার আগে কলেজে যাব আবিরদের বলতে। রাফি বলল, কি তোর বিয়ে? কার সাথে? মেয়ে কেমন? আমি বললাম, আমি জানি না, খালাখালু দেখেছে। রাফি বলল, তাই বলে তুই দেখবি না? আমি বললাম আমার দেখা লাগবে না, তারা আমার ভালোটাই চাইবে। আচ্ছা কাল সময় মতো চলে আসবি শপিং মলে, ঠিক 10টায়। এখন রাখি, খুব ঘুম পাচ্ছে। রাফি বলল, আচ্ছা এখন রাখি তাহলে। আমি ফোন কেটে দিয়ে শুয়ে পড়লাম। একটু খারাপ লাগছে তানার জন্য, আমি তাকে অনেক ভালোবাসি এখনো, কিন্তু কিছু একটার জন্য তাকে মেনে নিতে পারছি না। এগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুম চলে আসলো নিজেও জানি না। ভোরে উঠে ফজরের নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়লাম। সাইদ বলল, ভাইয়া, ও ভাইয়া উঠ না, অনেক বেলা হয়ে গিয়েছে। আমি বললাম, উঠতেছি, তুই যা। সাইদ বলল, কখন থেকে ডাকছি, সেই তখন থেকে একই কথা বলতেছো, 8:30 বাজে, বলি কলেজে যাবা না নাকি? আমি কলেজের কথা শুনে তাড়াতাড়ি উঠে গেলাম আর বললাম, কি 8:30 বাজে? এত ঘুম কেমনে আসলো বুঝলাম না। এই বলে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। সাইদ বলল, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে আসো নাস্তা করতে, কথা আছে জরুরি। আমি গেলাম। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে নিচে গেলাম। তারপর কলেজে গেলাম। কলেজে আসতে আবির, জুয়েল, মিলি, লিমা আমাকে বলল, দোস্ত সরি, আর কখনো তানার ব্যাপারে তোর কিছু বলবো না, আমাদের মাফ করে দে, কাল তোকে অনেক কল দিলাম, তাও কল রিসিভ করলি না, অনেক চিন্তা হতে লাগলো, দোস্ত এইবারের মতো মাফ করে দে। আমি বললাম, আরে আমি কিছু মনে করিনি, কাল মন খারাপ ছিল, তার মধ্যে তোদের কথা আর ভালো লাগছিল না, তাই ওখান থেকে এসে মোবাইল বন্ধ করে দিয়েছিলাম। আবির বলল, আমাদের মাফ করে দে। আমি বললাম, এইসব বাদ দে, এখন শোন, আমার বিয়ে, তোরা সকাল সকাল চলে আসবি। তো এভরিওয়ান, অনেক ব্যস্ততার মাঝেও ভিডিওটি বানাইলাম। কথা ছিল কালকে আপলোড দিব ভিডিও, কিন্তু তোমাদের এত এত ভালোবাসা পেয়ে ভিডিও আপলোড না দিয়ে আর পারলাম না। আর ভিডিওটি যদি একটু ছোট হয় তোমরা কেউ কিছু মনে করো না, আশা করি কালকে থেকে ভিডিও লং করব। তো নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো। আমি সবাইকে বললাম, আচ্ছা শোন, কাল আমার বিয়ে, তোরা কিন্তু সবাই সকাল সকাল চলে আসবি, কেমন? জুয়েল বিড়বিড় করে বলল, তা তো জানি। আমি বললাম, কি জানিস তুই জুয়েল? জুয়েল বলল, কিছু না, এমনি। আরে তোর বিয়ে আর আমরা আসবো না, তা কি করে হয় বলতো? তা কার সাথে জানিস? আমি বললাম, না রে, খালাখালু ঠিক করেছে। আবির বলল, ও। আমি বললাম, আচ্ছা চল, আমার বিয়ের শপিং করব। মিলি বলল, আবির আর জুয়েল যাবে, আমাদের কিছু কলেজে কাজ আছে, আমরা যেতে পারবো না। আমি বললাম, আচ্ছা তোরাই। এই বলে শপিং মলে চলে আসলাম। সেখানে গিয়েই দেখি রাফি এক পাশে দাঁড়িয়ে আছে। তার কাছে গিয়ে বললাম, রাফি চল, বিয়ের শপিং করব। রাফি বলল, শালা বিয়ে করার জন্য কত লাফাইতেছে দেখছস তোরা, শালা বুঝতে পারবি বিয়ের পর। আমি বললাম, তোরে কইছে আমি লাফাইতেছি, আর বেশি কথা বললে কানিজের ফোন দিব বলে দিলাম, এখন চল, দেরি হয়ে যাচ্ছে। রাফি বলল, দে ফোন, আমি কি মানা করছি? আল্লাহ, এতে বউ জানো আমারটার থেকেও জল্লাদ পড়ে। এটা বলার পর আমরা সবাই হাসতে শুরু করলাম। আমি বললাম, শকুনের দোয়ায় গরু মরে না, এখন শপিং করবি নাকি কানিজের কল দিমু? রাফি বলল, এই না না ভাই, দিস না, চল এখন। আচ্ছা আঙ্কেল আন্টি শপিং করবে না? আমি বললাম, খালাখালুরাও গেছে শপিং করতে, তারা কি বলে আমার হুবু বউয়ের সাথে গিয়েছে। রাফি বলল, ও আচ্ছা চল। সবাই মিলে অনেক শপিং করলাম। করার পর মল থেকে যখন বের হতে যাব তখন তানার মতো কাউকে দেখলাম, সাথে মনে হয় মিলি, লিমা ও কানিজকেও দেখলাম। আমি বললাম, আবির দেখতো, ওরা মিলি, লিমা, তানার মতো লাগছে না? আবির বলল, আরে না, ওরা কলেজে, এখানে কি করবে, তুই ভুল দেখছিস, চল তো, অনেক ক্ষুধা লাগছে। আমি বললাম, ও তাই তো, ওদের তো কলেজে জরুরি কাজ আছে। এটা বলে আর তেমন গুরুত্ব না দিয়ে রেস্টুরেন্টে চলে গেলাম। সবাই মিলে আড্ডা হাসি মজা করে খাবার খেলাম। সবার সাথে হাসি মজা করলেও কেন জানি মনটা খারাপ লাগছে, কেন লাগছে তাও জানি না। তা সবাইকে বুঝতে না দিয়ে তাদের সাথে আমিও মজা করতে লাগলাম। খাবার খেয়ে অনেক ঘোরাঘুরি করলাম সবাই মিলে। ঘোরাঘুরি করতে করতে কখন যে 7:30 বেজে গেল নিজেও জানি না। তাই যার যার শপিং তাকে দিয়ে সবাইকে বিদায় দিয়ে আমি চলে আসলাম বাসায়। বাসায় এসে কলিং বেল দিলাম, সাইদ এসে দরজা খুলে দিল। সাইদ বলল, ভাইয়া এতক্ষণ লাগে শপিং করতে? আমরা তো সেই কখন চলে আসছি। আমি বললাম, আরে ভাই, আমরা অনেক ঘোরাঘুরি করছি, তোকে তো বলছি আমার সাথে যাওয়ার কথা, তুই তো বলছিস না আমি যাব ভাবির সাথে। সাইদ বলল, আমরাও ঘুরছি বুঝলে, ভাবি আমাকে অনেক আদর করছে জানো। আর ভাবিকে জানো, ভাবি হচ্ছে আমাদের খালু। সাইদকে আর বলতে না দিয়ে আমাকে দেখেও না দেখে খালু বলল, সাইদ কি আসছে রে? সাইদ বলল, অনেক ভাইয়া। খালু বলল, তা তোমার ভাইয়া অনেক টায়ার্ড, তাকে একটু বিশ্রাম করতে দাও, আর তুমি গিয়ে ঋতু আপের সাথে খেলা করো। সাইদ বলল, আচ্ছা আব্বু। খালু বলল, আর অনেক তুমি গিয়ে রেস্ট নাও। মনে মনে বলল, বাঁচা গেল, আরেকটু হলেই সব শেষ। আমি বললাম, আর খালু আমাকে ডাকিও না, আমি বাইরে থেকে খেয়েছি। খালু বলল, আচ্ছা। আমি আর কিছু না বলে রুমে এসে ফ্রেশ হয়ে অফিসের কিছু কাজ বাকি ছিল তা শেষ করে ঘুমিয়ে পড়লাম। তো এভরিওয়ান, তোমরা ভিডিওতে একটু বেশি বেশি কমেন্ট করবা, তোমাদের কমেন্ট আমার ভিডিও বানাতে আরো বেশি ইন্সপায়ার করে। বৃষ্টি বৃষ্টি 7 ফুটে হয়ে গেল রে, কেউ আসো, কয়টা বালতি নিয়ে আসো, বৃষ্টির পানি আটকাতে হবে। এটা বলে খাট থেকে উঠে কোনো দিকে না তাকিয়ে দৌড়ে ওয়াশরুম থেকে বালতি এনে খাট বরাবর ধরলাম।
তারপর ছাদের দিকে তাকিয়ে দেখলাম ছাদে তো কোনো ফুটো নেই। এটা কি হলো, ছাদে ফুটো নেই, তাহলে আমার গায়ে পানি পড়লো কিভাবে? একটু পরে খেয়াল করলাম পিছনে কারা যেন হাসতেছে। ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। 22 মার্চ থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপসে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্লাস, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট ব্যাংক, ক্রিপ্টো, পেপল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টায় 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ানেক্স সার্চ লিখে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VODA7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। তাকিয়ে দেখলাম রাফি, আবির, জুয়েল হাসতেছে। তাদের হাতে দেখি বালতি। আরে তোরা হাসতেছিস কেন? আর বালতি এনে লাভ নাই, বৃষ্টি পড়ছে না। রাফি বলল, বৃষ্টি পড়বে কেমনে? আমরা কি বৃষ্টি দিছি নাকি? আমি বললাম মানে? আবির বলল, মানে আমরা তোর গায়ে পানি দিচ্ছিলাম। শালা আজ বিয়ে আর দোলা কি সুন্দর করে নাক ডেকে ঘুমাচ্ছে। আমি বললাম, বিয়ে বলে কি ঘুমাবো না? আর তোরা এমনিতেও আমার ঘুম দেখতে পারিস না। ওরা বলল, ওই শালা মানুষ ঘুম যায়, তাই নাহলে 10টা পর্যন্ত নাকি? আমি বললাম, কি বলিস 10টা? দেখি তো। এই বলে মোবাইলের টাইম দেখলাম। কিরে, সত্যিই তো 10টা বেজে গেল। জুয়েল বলল, শালা সারা রাত বইয়ের লগে কথা বলবি? এমন তো হবেই। আমি বললাম, শালা বলবো নাকি লিমাকে? তুই সেই ছোটবেলায় তানিশাকে পটাতে ওর পিছনে লাগছিলি। জুয়েল বলল, না রে ভাই, মাপ চাই তোর কাছে, কিছু বলিস না। আমি বললাম, এই তো গুড বয়, আচ্ছা তোরা যা, আমি ফ্রেশ হয়ে নিচে আসছি। আবির বললাম, তাড়াতাড়ি আই। আমি আর দেরি না করে ফ্রেশ হয়ে নিচে গিয়ে নাস্তা করে রাফি, আবিরদের সাথে গল্প করতে লাগলাম। কিন্তু আমার মনে কেমন জানি করছে, আমি কিছু একটা পেয়েও হারিয়ে ফেলছি। এইসব চিন্তা করছি। রাফি আমাকে ধাক্কা দিতে দিতে বলল, অনিক, এই অনিক। আমি বললাম, হ্যাঁ কি? এই তো আমি, কি বল? রাফি বলল, এত জোরে চিৎকার দিচ্ছি, শুনছিস না? কি ভাবছিস এত? আমি বললাম, কই কিছু না তো। রাফি বলল, ও আচ্ছা চল, এখন গোসল করে তোকে রেডি করাতে হবে, কিছুক্ষণ পর ভাবিদের বাড়ি যেতে হবে। আমি বললাম, কেন ভাবিদের বাড়ি যাবি? আবির আমার মাথায় একটা থাপ্পড় দিয়ে বলল, শালা বিয়ে করবি না নাকি? মন কোথায় তোর? আমি বললাম, ও হ্যাঁ করবো তো, চল তাড়াতাড়ি রেডি হতে হবে। আমাকে তারা রেডি করিয়ে নিচে নামালো। তখন ঋতু বলল, আরে ভাইয়াকে তো অনেক সুন্দর লাগছে, না জানি তা ভাবি দেখলে অজ্ঞান হয়ে যাবে কিনা। আমি বললাম, এই তা দিয়ে কি একটা বলছিলি তুই? ঋতু বলল, কই কিছু না তো। এত কিছু বলেন কেন? তাড়াতাড়ি গাড়িতে ওঠেন। এই বলে আমাকে গাড়িতে উঠিয়ে দিল, সাথে রাফি, আবির, জুয়েল বসলো। তারপর গাড়ি চালাতে শুরু করলো। তখন আমি বললাম, আবির আমার জানি কেমন কেমন করতেছে, তোর আমার থেকে কিছু লুকাচ্ছিস না তো? আবির বলল, আরে কি লুকাবো, তোর এমনি নার্ভাস লাগতেছে, ঠিক হয়ে যাবে। আমি বললাম, ও তারপরেও কিছু একটা মন মানতেছে না আমার। আবির বলল, আরে বাদ দে, এখন বিয়ে নিয়ে চিন্তা কর। আমি বললাম, কিছুক্ষণের ভেতরে আমরা চলে আসলাম আমার হবু শ্বশুর বাড়ি। আমাদের আদর যত্ন করে স্টেজে তুলে আমার হবু বউয়ের সাথে বসালো। কিছুক্ষণ সবার সাথে ছবি টবি তোলার পর একটু বসলাম। এইসব বিরক্ত লাগতেছে কেন জানি না, মন কিসের জন্য খারাপ তাও জানি না। একটু পরে কাজী আসলো বিয়ে পড়াতে। আর দেরি না করে বিয়ে পড়ানোর জন্য কাজী আমাকে বলতে বলল কবুল। আমার মন কেন যেন মানতেছে না কবুল বলতে। কেন যেন মনে হচ্ছে আমি কারো কাছ থেকে দূরে চলে যাচ্ছি। কেন জানি মনে হচ্ছে আমি কারোর সাথে অন্যায় করতেছি। এইসব চিন্তা করতেছি, তার মধ্যে খালু বলল, অনেক বাবা কি চিন্তা করছো, কবুল বলো। আমি হকচকিয়ে বললাম, কই কি চিন্তা করব? খালু বলল, তাহলে কবুল বলো। আমি আর কিছু চিন্তা না করে 3বার কবুল বলে দিলাম। তারপর মেয়ের কাছে যেতে মেয়েটা তাড়াতাড়ি করে কবুল বলে দিল। তা দেখে আমি অনেক অবাক, কি হলো এটা? আমি ছেলে হয়ে এত ভাবলাম আর উনি মেয়ে হয়ে কিছু ভাবলো না, ব্যাপারটা কেমন হয়ে গেল না? এইসব ভাবতেছি, তখন খাবার খেতে নিয়ে গেল আমাকে সবাই মিলে আমাকে খাবার খাওয়াতে লাগলো। কি স্বাদ! এরকম করে যদি প্রতিদিন খাওয়া দিত কি যে ভালো লাগতো। এইভাবে সব ফর্মালিটি শেষ করে সন্ধ্যায় বউকে নিয়ে বাসায় গেলাম। ওমা, দেখি সবাই বউকে নিয়ে পড়ে আছে। এইদিকে যার দ্বারা বউ আসলো তাকে কেউ দেখতেছে না। আচ্ছা আপনারাই বলেন তো, বিয়ে যদি আমি না করতাম তাহলে বউ আসতো কি করে? যাই হোক, তাদের আমার বউয়ের উপর আধিক্যতা দেখে আমি আর দেখতে না পেরে ছাদে চলে আসলাম। ছাদে এসে একটা কোনায় দাঁড়িয়ে ভাবতে লাগলাম, আচ্ছা তা নাকি আমার বিয়ের কথা জানতে পারছে? আচ্ছা সে তো আমাকে ভালোবাসে, ও বলেছে আমাকে না পেলে মরে যাবে। আমার বিয়ের কথা শুনে ও কিছু করে ফেলে নাই তো? এইসব ভাবতাছি, তখন দেখি আবির, জুয়েল, রাফি আসলো। রাফি বলল, কিরে এখানে তুই? আমরা তোকে সারা বাড়ি খুঁজতেছি। আমি বললাম, দেখলাম তো কি খুঁজতেছিস শালা। আবির বলল, আচ্ছা বাদ দে, এতদিন যা হয়েছে হয়েছে, সব ভুলে যা, আবার নতুন করে শুরু কর, বুঝতে পারছিস? আমি বললাম, নতুন করে শুরু করব মানে কি আবোল তাবোল বলছিস? আবির বলল, আরে কিছু না, বলতে চাচ্ছি তোর জীবনে কি হয়েছে না হয়েছে তা ভুলে এখন আবার নতুন করে শুরু কর। আমি বললাম, ও
আবির বলল আচ্ছা চল এইসব বাদ দে, এখন আড্ডা দিই। তাদের সাথে আড্ডা দিতে দিতে 12টা বেজে গেল। তখন রহমান চাচা এসে বলল, অনেক তুমি এখানে, রাত 12টা বাজে, অনেক রাত হয়েছে, যাও বৌমার কাছে যাও। ওইদিকে বৌমা একা বসে আছে, যাও বৌমার কাছে যাও। আমি বললাম চাচা আর কিছুক্ষণ থাকি। আবির বলল, কি এত রাত হয়ে গেছে আড্ডা দিতে দিতে, সময় কখন চলে গেল বুঝতেই পারলাম না, আর তুই বলছিস আর থাকার কথা। আমি বললাম আরে মাত্র 12টা বাজে, আর কিছুক্ষণ থাকলে কিচ্ছু হবে না। রাফি বলল, তোর কোনো কথা শুনবো না, এই ধশালাকে নিয়ে একেবারে রুমে ফেলে দিয়ে আসি। এই বলে সবাই আমাকে ধরে একেবারে রুমের ভিতরে ফেলে দিয়ে দরজা বন্ধ করে দিল। মাগার কোমরটা ভেঙে গেল। হারামি তোদের একটারও ছাড়ম না। দাঁড়া, এটা বলতে বলতে আমি দাঁড়িয়ে সামনে তাকালাম। তখন দেখি আমার বউ ইয়া বড় ঘুমটা দিয়ে আমার সামনে এসে পা ধরে সারাম করে আবার খাটে গিয়ে বসে পড়লো। আমাকে কিছু বলার সুযোগ দিল না। আমি আস্তে আস্তে তার সামনে গিয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন? বউ বলল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আপনি? আমি বললাম আলহামদুলিল্লাহ, আপনার কণ্ঠটা চেনা চেনা লাগছে। আচ্ছা আপনার ঘুমটাটা একটু সরান তো, আপনি কেমন? বউ বলল, কেন আপনি ছবিতে দেখেননি? আমি বললাম না, আমার দেখা লাগবে না, আমার খালাখালু দেখেছে, তাতেই অনেক। বউ বলল, ও তা আপনি যখন চেহারা দেখবেন তাহলে আপনি ঘুমটাটা উঠিয়ে রাখেন, আমাকে কেন বলছেন? আমি বললাম, ও তা এই ব্যাপার, আমাকেই তুলতে হবে ঘুমটাটা? বউ বলল, কারণ আমি আপনার বউ। আমি বললাম আচ্ছা। এই বলে তার ঘুমটাটার দিকে আমি হাত বাড়িয়ে দিলাম, কেন জানি হাত কাঁপতেছে। বউ বলল, কি হলো, হাত কাঁপছে কেন? আমি বললাম জানি না। এটা বলে আস্তে আস্তে করে কাপা কাপা হাত দিয়ে ঘুমটাটা সরালাম। ঘুমটা সরানোর পর যাকে দেখলাম তাকে দেখে আমি তো 440 ভোল্টের শক খেলাম। তুই এখানে, আমার বউ কোথায়? বউ কোথায় মানে, আমি তো তোমার বউ। আমি বললাম তার মানে আমাকে সবাই তোর সাথে বিয়ে দিছে? তানা আমার হাত ধরে বললাম, আমার সাথেই দিছে। এখন আসো তো, রাত অনেক হয়েছে, ঘুমাবো চলো। আমি তানার হাত এক ঝাটকা দিয়ে ছাড়িয়ে বললাম, তোর সাহস কি করে হয় আমার হাত ধরার? তানা বলল, সাহস মানে, আমি তোমার স্ত্রী, তোমার হাত ধরার অধিকার আমার আছে। আমি বললাম, তোর অধিকারের গুষ্টি মারি, আমি তোকে বউ হিসাবে মানি না, বুঝলি? তানা কান্না জড়িত কণ্ঠে বলল, প্লিজ এমনটা করো না, আমি ইসলামিক নিয়মেই তোমার এখন বউ। আচ্ছা সব ভুলে আমাকে ক্ষমা করে দিয়ে আবার নতুন করে শুরু করা যায় না? আমি একটু হেসে বললাম, ভুলে যাব তাও আমি? সেদিন মনে আছে তুই আমাকে বলেছিলি আমাকে তো সহ্য হয় না, আমাকে বলেছিলি আমার মুখটা তুই দেখতে চাস না, তাহলে আজ কেন আমাকে বিয়ে করলি বল? তানা বলল, তোমাকে ভালোবাসি বলে। আমি বললাম, কি তুই আমাকে ভালোবাসিস? এটা একটু বেশি হয়ে গেল না? তুই যদি আমাকে ভালোবাসতি তাহলে আমাকে এমন অপমান করতে পারতি না। কোনো মানুষকে ভালোবাসলে সে যত খারাপই হোক না কেন, তাকে কেউ এমন নির্মমভাবে অপমান করে না যেভাবে তুই আমাকে করছিস। তানা আমাকে হঠাৎ জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, অনেক আমি জানি তুমি এখন আমাকে ভালোবাসো, প্লিজ আমাকে ক্ষমা করে দিয়ে কাছে টেনে নাও, দেখবে আমার ভালোবাসা দিয়ে সব ঠিক করে নিব, প্লিজ একটা বার আমাকে ক্ষমা করে দাও। এইবার আমার রাগ উঠে গেল। তাকে আমার কাছ থেকে ছাড়িয়ে 2টা কুশের থাপ্পড় দিয়ে বললাম, তুই আবার আমাকে টাচ করলি? এই তোকে ক্ষমা করে দেওয়ার কথা বলছিস, সেটা তো কখনোই সম্ভব না। তুই সেই দিন আমার মরা মা বাবাকে নিয়ে কথা বলছিলি, জানিস তুই যদি আমাকে সেই দিন মেরেও ফেলতি তাহলে কিছু মনে করতাম না, আর এতদিনে তোকে ক্ষমাও করে দিতাম। বুঝলি তোকে আমি ক্ষমা কেন করছি না? তুই আমাকে যখন আমার মরা মা বাবাকে নিয়ে কথা বললি তখন থেকেই তুই আমার মন থেকে উঠে গিয়েছিলি। যা তো এখান থেকে, আমার ঘুম পাচ্ছে, আমাকে আর বিরক্ত করিস না। আর শোন, আমি তোকে খুব তাড়াতাড়ি ডিভোর্স দিব, এখন যা কোথায় গিয়ে ঘুমাবি ঘুমাতো। তানহা বলল, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দাও। এই বলে আমার পা ধরে ফেললো। এইবার দেখো অনেক, তুমি আমাকে স্ত্রী হিসাবে না মানলেও আমার সমস্যা নেই, তাও তুমি আমাকে ডিভোর্স দিও না প্লিজ। আমি পা থেকে এক ঝটকায় ছড়িয়ে দিয়ে বললাম, দেখ ডিভোর্স তো তোকে আমি দিবই। তানা বলল, অনেক দরকার হলে তোমার বাসের কাজের লোক হিসাবে রেখে দিও, তাও এমন কথা বলো না, আমি মরে যাব তোমাকে ছাড়া। আমি বললাম, তো যা না মরে, আমার মাথা খাচ্ছিস কেন? এখন আমার রুম থেকে যা বলছি, যত সব ঝামেলা আমার কপালেই শুধু আসে। তানা কান্না করে বলল, প্লিজ এমন করো না, আজ আমাদের বাসর রাত, আজ যদি রুম থেকে বাইর হয়ে যাই তাহলে সবাই অনেক কথা বলবে। আমি কিছু একটা ভেবে বললাম, আচ্ছা ঠিক আছে, থাক আমার রুমে। এই বলে আমি খাটে শুয়ে পড়লাম। তারপর দেখি আমার সাথে তানা শুয়ে পড়লো। এটা দেখে তাকে হাত দিয়ে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিলাম। তানা বলল, ও মা গো, কোমরটা ভেঙে গেল। আমি বললাম, এই তোকে বলছিলাম আমার রুমে ঘুমাতে। তানা বলল, হ্যাঁ তাই তো করছিলাম। আমি বললাম, এই চাকর, তোকে রুমে থাকতে বলছি মানে এটা না যে আমার খাটে আমার পাশে শুবি। তানা আমার মুখে চাকর কথাটা শুনে কষ্ট পেল, কান্না জড়িত কণ্ঠে বলল, তাহলে আমি কোথায় ঘুমাবো? আমি বললাম, ওই যে নিচে এত সুন্দর ফ্লোর, ওইখানে ঘুমা। তানা বলল, আমি তো নিচে কখনো ঘুমাইনি, তাহলে কেমনে ঘুমাবো? আমি বললাম, এই রুমে থাকতে হলে নিচে ঘুমা, তা না হলে কোথায় যাবি তুই জানিস। এই বলে একটা বালিশ আর একটা খাতা তার গায়ে ছুঁড়ে মারলাম।
তানা অনেক কষ্ট পেল আর মনে মনে বলল কি আর করার, নিজের স্বামীকে কাছে পেতে হলে এটুকু কষ্ট তো করতেই হবে। এই বলে নিচে কাঁথা দিয়ে বিছানা বানিয়ে বালিশ নিয়ে শুয়ে পড়ল। এইদিকে সারাদিনের ব্যস্ততায় আমার শরীর অনেক ক্লান্ত লাগছিল, তাই শোয়ার সাথে সাথে ঘুমিয়ে গেলাম। মাঝরাতে কারো কান্নার আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল, তাই দেখতে লাগলাম কে কান্না করতেছে। দেখি তানা শুয়ে কান্না করতেছে। তখন আমি বললাম, এই তোর নেকা কান্না থামাতো, তোর জন্য আমার ঘুম ভেঙে গেল। কোথা থেকে আসে এইসব পাগল ছাগল? এইবার কান্নার আওয়াজ শুনলে তোকে পুকুরে ফেলে দিমু। তানা আমার রাগে গলার কথা শুনে চুপ করে গেল। আমি আবার ঘুমিয়ে গেলাম। সকালবেলায় হালকা হালকা পানি চোখে আসতেই ঘুম ভেঙে গেল। এইদিক ওইদিকে তাকিয়ে দেখি তানা আমার কিছু দূরে চুল থেকে পানি ঝরাচ্ছে, তাই আমার মুখে কিছু পানি আসতেছে। তাকে পিছন থেকে দেখে অনেক মায়াবী লাগতেছে, ইচ্ছে করছে পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরতে। পরক্ষণেই তার করা অপমানের কথা মনে পড়তেই আমি তাকে রাগি সুরে বললাম, এই মেয়ে, চুল থেকে পানি ঝরানোর জায়গা আর নেই নাকি যে আমার সামনে এসে চুল ঝাড়তেছ? দিলি তো আমার সাদের ঘুমটা ভেঙে, যত সব। তানা আমার কথা শুনে কিছু বলল না, মাথা নিচু করে রইল। এইটা বলে খাট থেকে উঠে তানার সামনে দিয়ে ফ্রেশ হতে যাব, তখনই টেবিলের সাথে পা লেগে পড়ে গেলাম একটা তুলতুলে নরম বস্তার উপরে। চোখ খুলে দেখি, ওমা, এটা বাস্তা না, এটা তানহা। তার চোখে আমার চোখ পড়তেই কোথায় যেন হারিয়ে গেলাম। আস্তে আস্তে যখনই আরেকটু কাছে যাব, হঠাৎ কে জানি দরজা ধাক্কাতে লাগলো। দরজা ধাক্কানোর আওয়াজ শুনে আমার হুঁশ ফিরল, তাই তাড়াতাড়ি তানার উপর থেকে উঠে বললাম, কে? সাইদ বলল, ভাইয়া আমি, তাড়াতাড়ি নিচে আসো নাস্তা করতে। আমি বললাম, আচ্ছা যাও, আমি আসছি। তান্না একটু লজ্জা পেয়ে মনে মনে বলল, দূর, ছেলেটা আর একটু পরে আসলে কি হতো, কি রোমান্টিক একটা মুহূর্ত ছিল। আমি বললাম, এটা আমি কি করতে যাচ্ছিলাম, ভাগ্যিস সাইদ আসছিল, না হলে কি থেকে কি হয়ে যেত আমি নিজেও জানি না। কেন জানি তার চোখের দিকে তাকালে সবকিছু ভুলে যায়। এইসব ভেবে তানার দিকে তাকিয়ে দেখি, ওমা, মহারানী দেখি লজ্জায় হাবুডুবু খাচ্ছে। আমি বললাম, এই যে, বেশি লজ্জা পাওয়ার দরকার নেই, বুঝতে পারলে এটা ইচ্ছা করে হয়নি, এত লজ্জা পেয়ে কোনো লাভ নেই, সেই কয়দিন পরে তো চলে যেতেই হবে। এই বলে ওয়াশরুমে চলে আসলাম। তানা আমার কথা শুনে মন খারাপ করে ফেললো, আবার কি যেন মনে করে হাসি দিল আর বলতে লাগলো, যখন যাব তখন দেখা যাবে, এখন তো আমি পুরো নিশ্চিত তুমি আমাকে এখনো ভালোবাসো, না হলে কি এখন আমার দিকে এইভাবে তাকিয়ে থাকতে? তোমাকে তো নিজের করেই ছাড়বো চান্দু। এটা বলে মুখে হাসি নিয়ে নিচে চলে গেল তানহা। আমি ফ্রেশ হয়ে নিচে নেমে কার সাথে কিছু না বলে নাস্তা করে রুমে এসে কলেজে যেতে লাগলাম। তখন রহমান চাচা বলল, কিরে অনেক, কাল তোর বিয়ে হলো আর আজ তুই কলেজে যাচ্ছিস, কারণ কি? আমি বললাম, দেখো, বিয়ে করছি এই না যে বউ নিয়ে রুমে বসে থাকবো, আমার গুরুত্বপূর্ণ ক্লাস আছে, তাই আমাকে যেতে হবে। এই বলে চাচাকে আর কিছু বলতে না দিয়ে চলে আসলাম কলেজে। কলেজে এসে একটা জায়গায় বসে রইলাম। তখন আবির, জুয়েল, লিমা সবাই আমার কাছে এসে, কিরে কাল বিয়ে হলো আর তুই এখানে কেন? আমি চুপ করে রইলাম। আবির বলল, কিরে বিড়াল কেমনে মারলি, একটু বল আমাদের। আমি বললাম, এই যে, আপনারা বিরক্ত করছেন কেন আমাকে, জানতো এখান থেকে। জুয়েল বলল, কিরে তোর আবার কি হলো, আপনি করে বলছিস? আমি বললাম, আপনারা কে যে আপনাদের তুই করে বলবো? আবির বলল, কে মানে, আমরা তোর বন্ধু। আমি একটু হেসে বললাম, কি আপনারা আমার বন্ধু? যদি আমার বন্ধুই হতেন তাহলে কার সাথে আমার বিয়ে হচ্ছে তা আমাকে বলতেন। জুয়েল বলল, সরি রে, আমাদের কাউকে বলতে মানা করছে, তাই তোকে বলিনি। আমি বললাম, ও তাই বুঝি, তাহলে এখন আর কথা বলতে হবে না, এখন এইখান থেকে যান। আবির বলল, দেখ আমাদের ভুল হয়ে গিয়েছে, ক্ষমা করে দে। আমি বললাম, কয়বার করব? একবার করছোস তা মেনে নিলাম, তোদের বারবার বলছি তাও তোরা আমার সাথে এত বড় গেম খেললি, বাহ, তোদের কোনো জবাব হয় না। লিমা বলল, আচ্ছা ভাই, আমাদের আরেকবার ক্ষমা করে দে, আমি না তোর বোন, বোন ভুল করলে ভাই তো ক্ষমা করে দেয়, তাই না? আমি কিছুক্ষণ ভেবে বললাম, যা দিলাম, আর যাতে এমন না হয়। এটা বলে ওইখান থেকে উঠে চলে আসতে যাব, তখন আবার বললাম, হ্যাঁ, ভুলে আবার আমার পেছনে আসবি না, বলে দিলাম, আমাকে একা থাকতে দে। এই বলে সেখান থেকে উঠে পুকুর পাড়ে চলে আসলাম। তখন আবার রাফি কল দিল। এইবার মাথা গরম করে ফোন ধরলাম। রাফি বলল, কই তুই? আমি বললাম, জাহান্নামে। এই বলে ফোনটা কেটে দিলাম। রাফি বলল, এটা কি হলো? অনেক আমার সাথে এমন ব্যবহার করলো, অনেক আমার সাথে এমন কথা বলে না তো, কি হলো দেখি। আবিরকে কল দিয়ে যেই ভাবা সেই কাজ, হ্যালো আবির। আবির বলল, রাফি বলল, অনেক আজ আমার সাথে কেমন খারাপ ভাবে কথা বললো, তা অনেকের কি হয়েছে জানোস? আবির বলল, সে এখন কলেজে, তার এখন অনেক মাথা গরম। রাফি বলল, কেন জানিস? আবির বলল, আচ্ছা তুই তাড়াতাড়ি কলেজের আড্ডার জায়গায় চলে আয়। রাফি বলল, আমি কলেজে আসছি, দাঁড়া। রাফি কিছুক্ষণ পর চলে আসলো আবিরদের সামনে। রাফি বলল, কিরে অনেকের কি হয়েছে বল। তারপর আবির রাফিকে সব খুলে বলল। রাফি বলল, কি তোরা এইরকম একটা কাজ করে ফেললি, কি করে ভাই? তোরা থাক, আমি গেলাম অনেকের কাছে। এই বলে রাফি অনেকের কাছে চলে এসে বলল, কিরে এখানে একা একা কি করছিস? আমি উঠে বললাম, ঘাস খাচ্ছি। রাফি বলল, দেখ আমার সাথে রাগ করিস না, তানার ব্যাপারে আমি কিছুই জানতাম না, এখন আবির থেকে সব শুনলাম। দেখ আমি জানি কে ছিল আর কে ছিল না, এখন একটু আমাকে একা থাকতে দে। রাফি বলল, আচ্ছা ভাই থাক তুই, আমি গেলাম।
এই বলে রাফি যেতে লাগলো। তখন আমি বললাম, এই রাফি শুন, কোথায় যাস ভাই, এখানে বস। রাফি বলল, তুই না বলছস চলে যেতে। আমি বললাম, আরে রাগের মাথায় কি না কি বলছি, তুই বস এখানে, গল্প করি, ভালো লাগবে। তারপর আমরা দুইজন গল্প করতে লাগলাম। এইদিকে আমার এমন কথা শুনে রহমান চাচা কিছুটা বুঝতে পারছে আমি এখনো তানাকে মেনে নিতে পারিনি। তাই রহমান চাচা, বৌমা ও বৌমা। তানা বলল, জি বাবা বলেন। রহমান চাচা বলল, অনেক কি তোমাকে মেনে নেয়নি? তানা একটা মিথ্যা হাসি দিয়ে বলল, কি যে বলেন বাবা, অনেক আমাকে দেখে খুশি হয়ে গেছে। রহমান চাচা বলল, আমাকে মিথ্যা বলবে না, কারণ আমি অনেককে সেই ছোট থেকে চিনি, আর কোনটা সত্যি কথা আর কোনটা মিথ্যা কথা তাও কিছুটা বুঝতে পারি। তাই আমাকে সত্যিটা বলো, তোমাকে কি মেনে নিছে? তখন সেইখানে খালাখালু ঋতু সবাই চলে আসছে। তানা এইবার মাথা নিচু করে রইল। রহমান চাচা বলল, কি হলো বলো। তানা এইবার কান্না করে দিয়ে বলল, বাবা অনেক আমাকে মেনে নেয়নি, আরো বলেছে সে নাকি আমাকে ডিভোর্স দিবে। তানা এটা বলে মাটিতে বসে কান্না করে দিল। আরো বলতেছে, বাবা আমি সত্যি অনেককে ভালোবাসি, তাকে ছাড়া বাঁচবো না। যেই দিন সে আমাকে ডিভোর্স দিবে সেই দিন এখান থেকে আমি যাব না, আমার লাশ যাবে। এই বলে কান্না করে দিল। খালা বলল, এই মেয়ে, আমরা থাকতে এটা ভেবো না যে অনেক তোমাকে ডিভোর্স দিবে, আর আমরা তোমার সাথে আসি, দেখবে অনেক তোমাকে একদিন না একদিন মেনে নিবে। এখন ওঠো, দেখি মেয়েটা কত শুকিয়ে গেছে ছেলেটার কথা চিন্তা করে। তানাকে খালা ঋতু মিলে মাটি থেকে তুলে সোফায় বসালো। ঋতু বলল, ভাবি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, আর তাড়াতাড়ি জানো আমরা আন্টি ডাক শুনি। এটা শোনার পর তানা লজ্জা পেল। ঋতু বলল, আরে আমার লজ্জাবতী ভাবি রে। আচ্ছা ভাবি, তোমার আর ভাইয়ের প্রথম দেখা কিভাবে হলো বলো। তানা এইবার তাকে সব বলতে লাগলো। এইদিকে রাফির সাথে কথা গল্প করে আমার মন ভালো হয়ে গেল। আমি বললাম, রাফি এখন উঠি, ক্লাস করব, তুই যা ক্লাস কর। রাফি বলল, ভাই যা। এই বলে আমি আমার ক্লাসে গেলাম, আর রাফি তাদের ক্লাসে। আমি ক্লাসে এসে আবিরদের পিছনের টেবিলে বসলাম। যতই হোক তারা আমার বন্ধু, তারা আমার অনেক বিপদে পাশে ছিল। আবির বলল, কিরে মন ভালো হলো? আমি বললাম, বেশি কথা না বলে ক্লাস কর। এই বলে সবাই ক্লাস করতে লাগলাম। একে একে সব ক্লাস শেষ করে সবাইকে বিদায় দিয়ে গেলাম বাসায়। বাসায় এসে রুমে ঢুকে যা দেখতে পেলাম তা দেখে আমি, তো এভরিওয়ান নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।